প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি করুণাকান্ত রায়, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। আজকে নবম এবং দশম শ্রেণীর আমি বাংলা প্রথম পত্রের একটি ক্লাস তোমাদের নেব মাল্টিমিডিয়ার মাধ্যমে। শিক্ষার্থীরা তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপলব্ধি করার চেষ্টা করবে। কেমন? যেহেতু করোনা মহামারী কারণে এখন আমাদের স্কুল খোলেনি, তাই আমরা অনলাইনের মাধ্যমে সব ক্লাস পরিচালনা করতেছি। তোমরা ক্লাসগুলি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, দেখলে তোমরা অনেক উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করেছি। তো প্রথমেই আরেকবার আমি আমার পরিচিতি জানাচ্ছি। তো আমি করুণাকান্ত রায়, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। আজকে পাঠ পরিচিতি আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি ক্লাস তোমাদের নেব। তো প্রথমেই আমি তোমাদের সামনে কতগুলো ছবি দেখাতে চাই। এসো আমরা ছবি দেখি এবং ছবি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমেই আমরা এখানে স্ক্রিনে বা পর্দায় কতগুলো ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখতেছি যে একটি ডালির মধ্যে অনেকগুলো কাঁচা আম এবং আমের ভেতরের বিচি, যেটাকে আমরা বলে থাকি বা কয়াও বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, ছোটোবেলায় আমরা অনেকেই এই কাঁচা আম গাছতলায় গিয়ে আম সংগ্রহ করি এবং ওই আমের কাঁচা আমটা কুচি কুচি করে আমরা সবাই তেল, নুন, মরিচ ইত্যাদি দিয়ে সুন্দর করে খেতে খুব পছন্দ করি, এখনও আমরা খেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমের কতগুলো বিচি বা কয়াও আমরা দেখতে পাচ্ছি। তো এই কয়ার ভিতরে একটা বীজ থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখো এখানে এই ছেলেটি ওই বীজ দিয়ে বাঁশি বাজানোর চেষ্টা করতেছে। তো স্ক্রিনের মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও কতগুলো ছেলে বৃষ্টিতে ভিজে আনন্দ করতেছে। তো সাধারণত এখন বর্ষার মৌসুম এসেছে, আম পাকতেও শুরু করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখবে যে এখনকার দিনে সকল ছেলেমেয়েরা গ্রামের গাছতলায়, একটু ঝড় হলে গাছতলায় গিয়ে আম কুড়াতে চায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠে আমরা এখানে দেখতেছি যে আম এবং আমের সাথে এখানে কতগুলো আটি দেওয়া আছে। আটি এবং এই এক ছোট ছেলে এখানে আমের আটি বের করে বাঁশি বাজানোর চেষ্টা করতেছে এবং পাশে আমরা আরেকটি ছেলেকেও দেখতে পাচ্ছি যে এখানে বাঁশি বাজাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে এখানে সংক্ষেপে কি উত্তরে পাই যে এখানে আম, তাহলে আম, আটি, আর হচ্ছে কি যে বাজাচ্ছে, কি বাজাচ্ছে? বাঁশি বাজাচ্ছে। তাহলে আম আটির বাঁশি, যেটাকে আমরা আম আটির ভেবু বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো ছবি দেখে আজকে আমরা পাঠের শিরোনাম শিক্ষার্থীরা নিয়ে আসলাম। তো আজকে আমি যে পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো আম আটির ভেপু। এটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক সুন্দর একটি গল্প এখানে তিনি লিখেছেন তোমাদের জন্য। তো এখানে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে আম আটির ভেপু গল্পে যে দুর্গা এবং অপু, দুই ভাই বোনের এখানে ছবিও দেওয়া আছে এবং তাদের যে দুরন্তপনা, এই দুরন্তপনার কাহিনীকে নিয়েই এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি এটি লিখেছেন ছোটদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে মোটামুটি কিছু অংশ আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করো। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা এই পাঠটি পড়ে লেখক পরিচিতি সম্পর্কে জানতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো বা বলতে পারবো। 3 নম্বরে গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ শিশুদের আচরণ, কাজকর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পাঠে আমি সংক্ষেপে তোমাদের আজকে এই ক্লাসটি নেওয়ার
চেষ্টা করব, কারণ একটি ক্লাস নিতে গেলে কমপক্ষে আমার 1 ঘন্টা লাগবে, সেখানে এই অতটুকু সময় না থাকা কারণে আজকে ক্লাসটি আমি সংক্ষেপে নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তো পাঠের শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবি তোমরা অনেকেই দেখোনি, তোমরা ছবিটি দেখে মনে রাখার চেষ্টা করবে যে ইনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এনার পরিচিতি সম্পর্কে আমরা জানবো। জন্ম হচ্ছে 1894 সালে 12ই সেপ্টেম্বর 24 পরগনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় মুরারিপুর গ্রামে মাতুলালয়ে বলতে মায়ের বাড়িতেই এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং পিতা হচ্ছে মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং তার মা ছিলেন মৃণালিনী দেবী। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিক্ষা এবং পেশা সম্পর্কে আমরা আরেকটু জানব যে 1914 সালে মেট্রিক তিনি পাশ করেছিলেন। তো মেট্রিক পাশ করার পর তিনি নিজ এলাকা থেকেই তিনি মেট্রিক পাশ করেছিলেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ 1916 সালে আর বিএ তিনি পাশ করেছিলেন 1918 খ্রিস্টাব্দে। তিনি এই ডিগ্রি লাভ করেছিলেন এবং কর্মজীবনে তিনি অনেক জায়গায় তিনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা গ্রহণ করেছিলেন। তো শিক্ষার্থীরা এই শিক্ষকতা আমরা জানি যে মহান পেশা, এজন্যই তিনি মনে হয় এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা লেখক এই পেশায় নিয়োজিত হয়েছেন। তো উল্লেখযোগ্য তার কতগুলো উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টি, প্রদীপ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাটি ভেপু শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই পথের পাঁচালী উপন্যাস থেকে কিন্তু সংগৃহীত করা হয়েছে। তো পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, ইছামতি দৃষ্টি, প্রদীপ এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস। এবং গল্প গ্রন্থের মধ্যে মেঘমল্লার, এরপর মৌরিফুল, যাত্রাবদল পুরস্কার, ইছামতি উপন্যাসের জন্য তিনি এই রবীন্দ্র পুরস্কার তিনি পেয়েছিলেন এই লেখক। তো এবং তার জীবনাবসান 1950 সালে 1 সেপ্টেম্বরে তার এই মৃত্যুবরণ বা জীবনাবসান ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা কিছু শব্দ জানি, নতুন শব্দ পাঠ পরিচিতির শুরুতেই আমরা নতুন শব্দ জানবো এবং নতুন শব্দের অর্থগুলোও আমরা জানবো। এখানে একটি শব্দ তোমাদের সামনে হাজির করা আছে, চুপড়ি। তো চুপড়ি বলতে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দেখি। তাহলে এটা চুপড়ি বলতে আমরা ছোট ঝুড়িকেই আমরা বলতে পারি। এটা বাঁশ দিয়েও তৈরি হয়, বেত দিয়েও তৈরি করা যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা। তো এরপর আমের কুশি বলতে এখানে আম, বর্তমান সময়টি হচ্ছে আম কাঁঠালের লিচুর সময়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সময় সবাই বাড়িতে বসে আম কাঁঠাল খেতে পারবে, যেহেতু তোমরা এখন স্কুলে নাই। তোমরা বেশিরভাগ শিক্ষার্থী আবাসিকে থাকার কারণে তোমরা আমাদের স্কুলেরই আম কাঁঠাল লিচু তোমরা খেয়ে থাকো, কিন্তু এবার তোমরা বাড়িতেই এই আম কাঁঠাল লিচু পর্যাপ্ত পরিমাণে খেতে পারতেছো শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে আমের কুশি বলতে আমের কচি আম আমরা বলতে পারি, যে ছোটোবেলায় অনেক ছেলে মেয়ে আমের গাছতলায় গিয়ে এই কচি আমগুলো খেয়ে থাকে এবং বড় ছেলে মেয়েরাও খেয়ে থাকে এবং আমরাও খাই। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, গরাত নামে আরেকটি শব্দের অর্থ আছে। আমরা এখানে জানালার মধ্যে কতগুলো রড দেখতে পাচ্ছি। তো জানালার যেটাকে আমরা শিক বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই দেখেছি যে আমাটির ভেপু গল্পে দুর্গা এবং অপুর যে কাহিনী, সেই অপুর কাহিনী আমরা জানব। তো এখানে আরেকটি নাটা ফল, যেটাকে আমরা শিক্ষার্থী বন্ধুরা করঞ্চ ফল হিসেবে আখ্যায়িত করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এই পাঠে আমাটি ভেপুর গল্পে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপু এবং যে দুর্গার যে দুরন্তপনা, ছোটোবেলাকার কাহিনী, এই কাহিনীটিকেই এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের যে দুরন্তপনার থাকার কথা, সেই কথাগুলোই তিনি লিখে গেছেন এবং বর্তমানেও সেটি প্রতিফলিত হচ্ছে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি পুরাতন বাক্স বা ট্রাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই ট্রাঙ্কের মধ্যে অপুর অনেকগুলো খেলনা, ছোটোবেলায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রামের মধ্যে আমরা দেখি অনেক ছেলে মেয়ে একসাথে বসে হাঁড়ি পাতিলের ভাঙ্গা
বা বিভিন্ন রকমের জিনিস, পুতুল, ঘোড়া, হাতি, এরকম মাটির তৈরি কিছু দ্রব্য বানিয়ে তারা খেলাধুলায় সবসময় নিয়োজিত বা আত্মনিয়োগ থাকে এবং তারা খুব মজা পায়। এবং তাদের কাছ থেকে যখন বড় ভাই বোনেরা বা মায়েরা একটু নিয়ে নেয়, টেনে নিয়ে নেয়, তখন তারা কিন্তু কান্নাকাটি করে এবং তাদের যে একটা বাক স্বাধীনতা, সেই স্বাধীনতাটা তখন তাদের থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অপুর ছোট টিনের বাক্স, সেটা ডালা ভাঙ্গা, তো ভাঙ্গা এটা ওই রকম ভালো না, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে এখানে এটা ভেঙে নিচের দিকে পড়ে গেছে। তো এখানে অনেকগুলো খেলনা পাতিল, বিভিন্ন রকমের দ্রব্য আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তো বাক্সের সম্পত্তির মধ্যে আছে একটা রং, তো রং আছে এখানে শিক্ষার্থী বন্ধুরা। তো ওটা কাঠের ঘোড়া, আমরা কাঠের ঘোড়াও এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পুতুলও দেখা যাচ্ছে, কাঠের ঘোড়াও দেখতে পাওয়া যাচ্ছে, 4 পয়সা দামের একটা ভেপু বাঁশিও আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে গোটা কত কড়ি। তো এখানে কড়িও আমরা দেখতে পাচ্ছি, যে কড়িগুলো তারা খেলনা হিসেবে ব্যবহার করে। একটা 2 পয়সা দামের পিস্তল, তো এখানে পিস্তলও আছে, 2 পয়সা দামের পিস্তল, কতগুলো নাটা ফলও আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধু। এই বাক্সের মধ্যে খেলা শেষে এগুলো সংরক্ষণ করে রাখে। তো আমরা জানি যে দুর্গা এবং অপুর বাবা আর হচ্ছে মা, তো মা আর বাবা, তা হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরিহরের বাড়ি এখানে, যা হচ্ছে আমরা দুর্গা এবং অপুর বাবার নাম হচ্ছে হরিহর। এই হরিহরের বাড়িটা যেহেতু অত্যন্ত গরিব পরিবারে তারা, তো গরিব পরিবারের সন্তান হওয়ার কারণে তাদের পিতা মাতা, সর্বজয়া যে তার হচ্ছে মা, এই পিতা মাতাদের বাসাটাও তাদের তেমন উন্নত না হওয়ার কারণে, যে পিতা মাতা যে তার সন্তানদেরকে নিয়ে যে ভালোভাবে চলবে সেইটা তাদের অবস্থা ছিল না। অপু এবং দুর্গা সর্বদা বাড়ির বাইরেই তারা যেখানে সেখানে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতো এবং মহা আনন্দেই তারা দিন কাটাতো। অভাব অনটন যে তাদের আছে সেটি কখনোই তারা উপলব্ধি করতে পারেনি। তো হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক বলতে আমরা বারান্দাকে বলতে পারি বা বাড়ির সামনের অংশটাকে বলতে পারি। তো সামনের দিকে রোয়াক ভাঙ্গা নারিকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাধা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাধা আছে কারণ আমরা দেখতে পারি যে যে কোনো সময় বাড়ি ভেঙে যেতে পারে, এই জন্য টানা দেওয়া আছে যাতে বাড়ি কোনো ঝড় বৃষ্টির কারণে উড়িয়ে নিয়ে না যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখেছি দুর্গা, অপু এবং দুর্গার বয়স হচ্ছে 10-11। তো এই 10-11 বছরের মেয়ে, পরনে আমরা দেখতে পাচ্ছি যে তেমন পোশাক নাই এবং চেহারা অপুর চেয়েও তার চেহারাটা একটু হলেও ফর্সা নয়, বা যেটিকে আমরা একটু চাপা মনের মানুষও, মেয়েও আমরা তাকে বলতে পারি। দুর্গার বয়স 10-11 বছর হইল, গরম পাতলা রং, অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা হাতে, কাচের কুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি ডাগর। তাহলে ও ডাগর বলতে বড় বড় চোখ, কার চোখ? দুর্গা আর হচ্ছে অপুর চোখের মতো দুর্গার চোখটাও একটু হচ্ছে ডাগর বড়। তাহলে দুর্গার বয়স যদি 10-11 বয়স হয়, তাহলে আমরা এখানে অপুর বয়স তাহলে 7-8 বছর আমরা ধরতে পারি। তার মানে এই সময়টাই হচ্ছে তাদের দুরন্তপনার সময়, যেখানে সেখানে আছে তারা বাড়ির বাইরেই তারা ঘুরে বেড়ায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরও একটি ছবি উপলব্ধি করব, দেখব যে এখানে অপু এবং দুর্গা তারা বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তারা সম্ভবত এই সময়টা হচ্ছে আম কাঁঠালের সময়, তারা আম কুড়ানোর জন্য তারা যাচ্ছে। তো এখানে মা এবং বাবাকে ফাঁকি দিয়ে আমরা দেখি যে ছোট ছেলেমেয়েরা তারা বাড়ির বাইরে গিয়ে তারা আম লিচু খাওয়ার জন্য উদ্যত থাকে। তো আমরা এখানে দেখছি যে মায়ের অলক্ষ্যে অপু এবং দুর্গার সীমাহীন দুরন্তপনা, রৌদ্রতাপের ভর দুপুরে দুর্গার বাড়ির বাইরে যাওয়া। তো যে প্রচণ্ড রোদ, এই সময়েও অপু এবং দুর্গা দুজনে মিলে তারা বাড়ির বাইরে গিয়ে তারা সময় কাটাচ্ছে এবং মাকে ফাঁকি দিয়েই তারা এই কাজটি করতেছে। কারণ মা যদি জানতে পারে তাহলে
তাহলে কি হবে? তাহলে মা কখনোই তার সন্তানদেরকে এইরকম ঝড়ের সময় বা দুপুর প্রচণ্ড রোদে কখনোই বাইরে যাইতে দিবে না। তো সর্বজয়া আর হরিহরের এই সংসারের কিছু চিত্র আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মা সর্বজয়া অভাব অনটনের কারণে চিন্তায় দুঃখ কষ্টে তিনি এখানে বসে আছেন রান্নার চুলার সামনে। তো আমরা জানি যে অভাব অনটন যখন সংসারের মধ্যে আসে তখন সৃষ্টিকর্তাও নাকি বাড়ির ভিতর থেকে চলে যায়, এরকম অর্থ হিসেবে আমি আলোচনা করে থাকি। তো আর্থিক সংকট এবং মানুষের কাছে আত্মসম্মান হারানোর ভয়ে সর্বজয়া হরিহরের সংসার ছেড়ে চলে যেতে চায়। কেন চায়? কারণ এত দুঃখ কষ্টের মধ্যে সে আর এই সংসারে থাকতে চায় না। একদিকে সংসারের অভাব অনটন, অপর দিকে দুই সন্তান দুরন্তপনা, বাড়ির বাইরে সর্বদা যায়, কখন কি হবে না হবে, অসুখ বিসুখ যখন হবে তখন কিভাবে তার সন্তানদেরকে তিনি সেবা শুশ্রূষা করবেন। এইটুকু যদি টাকা পয়সা তার বাড়িতে না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। এই জন্য সর্বজয়া কি করতে চেয়েছে? বাড়ি ছেড়ে তিনি অন্য জায়গায় চলে যেতে চেয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, সর্বজয়ার পাশাপাশি তো এখানে আরও অনেকগুলো পরিবারের লোকজন, যারা দরিদ্র পরিবারের লোকজন, তারা বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে জড়িত বা কাজের সাথে জড়িত আছে। তারা ইট ভাঙতেছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় তারা নিয়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। তো পল্লী মানুষের শাশ্বত রূপ সর্বজয়া সংসারের সকল কাজ করেও সংসারের দারিদ্র্য দূরীকরণে প্রাণপণ চেষ্টা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বদা চাই যে সংসারের মধ্যে যাতে কোনো অভাব অনটন না থাকে, এজন্য সর্বদা আমরা কাজে নিয়োজিত থাকি। আর যে লোকটি সর্বদা কাজে নিয়োজিত থাকবে তার সংসারে কখনোই অভাব অনটন আসবে না। তো এখানে সর্বজয়া যেহেতু একজন দরিদ্র কষ্টের মধ্যেই তিনি জীবন জীবিকা নির্বাহ করতেছেন এবং তার স্বামীও খুব অল্প বেতনে একটু পরের বাড়িতে কাজ করেন। তো এখানে আমরা দেখতেছি যে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন রকমের ঝুড়ি তৈরি করতেছে এবং সংসারের নানা রকমের কাজের সাথে তো জড়িত। তো শিক্ষার্থী বন্ধুরা, অভাব অনটন থাকলেও আমরা কি করব? কখনোই অভাব অনটনটাকে নিজের কখনো মনে করব না যে আমি অভাব অনটনের মধ্যে আছি। যদি আমরা সর্বদা মনে করি তাহলেই আস্তে আস্তে আমাদের মানসিক দুশ্চিন্তা বেশি আসবে এবং এক সময় আমরা কি হব? এক সময় আমরা দুশ্চিন্তার কারণে নানা রকমের রোগে আক্রান্ত হব। এজন্য আমাদের সর্বদা ভালো থাকার চেষ্টা করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরাও আমরা এই আম-আঁটি ভেপু গল্পের যে দুর্গা এবং অপুর যে দুরন্তপনার বা বাড়ির বাইরে সর্বদা থাকা, তো আমরা এখন করোনাকালীন সময়েও বাড়িতে আছি। তো আমরা এখন দেখতেছি যে গ্রামের অধিকাংশ ছেলে মেয়েরাই বাড়ির বাইরে গাছতলায় বা আম গাছের নিচে তারা আম কুড়াচ্ছে এবং আম খাচ্ছে। আম শুধু না, আম, লিচু, কাঁঠাল প্রতিটি তারা খাচ্ছে এবং বাবা মার কথা না শুনেই তারা বাড়ির বাইরে যাচ্ছে। এবং হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টি আসতেছে এবং এই ঝড় বৃষ্টির সময়ই গ্রামের ছেলেমেয়েরা আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আম-আঁটি ভেপু গল্পের যে দুর্গা এবং অপুর যে চরিত্রের যে অংশটুকু তিনি তুলে ধরেছেন, সেই চরিত্রের কাহিনীর সাথে বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়েদের যে জীবন চরিত্র সেটি অনেকটা আমরা পরিলক্ষিত করতে পাই। তো আমাদের পিতামাতাদের সর্বদা সচেতন থাকা উচিত যে সন্তানরা যাতে ঘরের বাইরে না যায় এই ঝড় বৃষ্টির দিনে। কারণ আকাশ যে কোনো সময়ে বৃষ্টি আসতেছে, বজ্রপাত হচ্ছে। তাই আমাদেরকে সর্বদা সন্তানদেরকে কি করতে হবে? বাড়ির ভিতরেই রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে ঝড় বৃষ্টির সময়। আর অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে নানা রকমের জ্বর, সর্দি জ্বর আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ মোটামুটি আমি তোমাদের এই অপু এবং দুর্গা যে চরিত্র, বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়েদের যে একটি যে মিল, সেই মিলটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো তোমরা পাঠটি আরও বারবার করে তোমরা পড়ার চেষ্টা করবে। তো পড়লে তাহলে তোমরা পুরোপুরি বিষয়টা তোমরা জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পাঠের আমি তোমাদের আর বিশেষ কিছু আলোচনা করব না। তো এই পাঠ আলোচনা করতে গিয়ে যে তোমাদেরকে আমি আরেকটু কতগুলো প্রশ্নের মাধ্যমে তোমাদের প্রশ্ন ছুড়ে দেব, যে প্রশ্নগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো 1 নম্বর প্রশ্নের মধ্যে
পটলিদের ডোবার ধারের আম গাছটার গুটি কখন ঝরে পড়ে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। যে উত্তরে তোমরা বলেছো যে দুপুরের রৌদ্রে, আসলে উত্তরটি ঠিক। 2 নম্বর প্রশ্ন, এখানে আমি তোমাদের প্রথমে বলছিলাম যে অপু এবং দুর্গার যে বয়সের কথা বলছিলাম, তো 2 নম্বর প্রশ্নের মধ্যে এখানে দুর্গার বয়স কত ছিল? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুর্গার বয়স হচ্ছে 10 এবং 11 বছরের মধ্যেই। এই বয়সে তিনি একজন বড় মেয়ে। অপু হচ্ছে ছোট এবং দুর্গা হচ্ছে বড়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি কথা আমার মিসিং হয়ে গেছে, সেটি হলো যে তারা কচি আম তারা বাড়ির বাইরে সংগ্রহ করেছিল এবং এই কচি আমের কুচি কুচি করে কেটে তারা তেল, লবণ, মরিচ দিয়ে খাবে বলেই তারা রান্নাঘরে এই দুর্গা তার ছোট ভাইকে যেতে বলেছিল। তো এক সময় সে দুর্গাকে বলেছিল যাতে মা যাতে দেখতে না পায়, মা যদি দেখতে পায় তাহলে মা কী করবে? বকবে। তো এজন্যই চুপি চুপি করে অপু এই রান্নাঘরে গিয়ে লবণ এবং মরিচ সংগ্রহ করে, যাতে মা বুঝতে না পারে এবং মা তাদেরকে গালি না দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক সুন্দর একটি ছোট গল্প, যেটাকে আমরা বলতে পারি যিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তো 3 নম্বর প্রশ্নের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোন গ্রামে ছিল, বা জন্মস্থানের গ্রামের নাম কি ছিল? তো জন্মস্থান গ্রামের নাম হচ্ছে মুরারিপুর গ্রাম ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আরেকটি প্রশ্ন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, সেটি হলো বন বিছুটি কথাটির অর্থ কী? তোমাদের মধ্যে যে উত্তর দিতে পারবে তোমরা বলতে পারো। হ্যাঁ, তোমরা বলেছো যে বুনো গাছ, বন বিছুটি। বনের মধ্যে অনেকগুলো আমরা ছোট বড় অনেক রকমের গাছ দেখতে পাই, যেটাকে আমরা বুনো গাছ বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদেরকে আমি পাঠের বিভিন্ন রকমের প্রশ্ন দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবি, জন্ম, পরিচিতি, কোথায় জন্মগ্রহণ করেছিল, এবং অপু এবং দুর্গার বয়স, এবং তার পিতামাতা যে কষ্টের মধ্যে থেকেও সংসার পরিচালনা করার যে চিত্র তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন, সেটিও তোমাদের সামনে আলোচনা করা হয়েছে। সমাজে আমরা অনেক এইরকম পরিবার দেখতে পাই। তো আমরা আশা করি যে প্রত্যেকটি পরিবারেই যাতে সচ্ছল অবস্থায় চলতে পারে, আর প্রত্যেকটি পরিবারের সন্তানরা যাতে ভালোভাবে থাকতে পারে, এই কামনা করি, এই আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর পাঠের বিশেষ তেমন কিছু আলোচনা করব না। তোমাদেরকে আমি ছোট্ট একটি বাড়ির কাজ দিয়েই আমি আজকের এই পাঠটি শেষ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ সংশ্লিষ্ট একটি তোমাদের আমি বাড়ির কাজ দিব, সেটি হলো আমাটি ভেপু গল্পের অনুরূপ তোমার এলাকার গ্রামীণ জীবন চরিত্রের যে রূপ চিত্রায়িত হয়েছে, তার মানে আমাটি ভেপু গল্পের যে গ্রামীণ জীবনের যে চিত্র, সেই চিত্রের অনুকূলে বা সেই চিত্রের অনুরূপ তোমরা তোমাদের নিজ নিজ এলাকার জীবন চরিত্র তোমরা একটা সুন্দর পেজে লিখে নিয়ে আসবে। এটি তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। তোমরা আগামী ক্লাসে আমি তোমাদের এই মূল্যায়নের কাজটি যাতে হাতে পাই এবং মূল্যায়ন করে তোমাদেরকে আমি জানাই দেব। ইতিমধ্যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করেছি। তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা বাড়িতে বসে বসে সুন্দরভাবে করার চেষ্টা করবে, যাতে তোমরা পরবর্তীতে তোমাদের পরীক্ষা হলে তোমরা খুব সহজেই সেগুলোর উত্তর দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আর বাড়ির বাইরে গেলে তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে, এবং বাড়ির বাইরে থেকে বাড়িতে আসলে অবশ্যই তোমরা সুন্দরভাবে হাত মুখ পরিষ্কার করবে, যাতে আমরা করোনা থেকে সর্বদা রেহাই পেতে পারি, নানা রকমের রোগ ব্যাধি থেকে মুক্ত পেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি। ধন্যবাদ।